हेलो मेरे प्यारे बच्चों, वेलकम बैक टू वन एकेडमी वंस अगेन। वेलकम टू कॉकरोच 1.0 बैच। तो আমাদের চলছিল ভেক্টর চ্যাপ্টার এবং আমাদের ভেক্টরের যে লেকচার সিরিজ কিন্তু 1 বাই 1 চলছে। আমাদের আজকে ভেক্টরের ক্লাস হচ্ছে লেকচার 4। তো আমরা অলরেডি প্রিভিয়াস ক্লাসে আমরা পড়েছিলাম যে ল অফ ভেক্টর এডিশন। সেখানে আমরা বলেছিলাম যে ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর এডিশন, প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশন, পলিগন ল অফ ভেক্টর এডিশন, এই জিনিসগুলো কিন্তু আমরা স্টাডি করব। তো অলরেডি আমরা ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর এডিশন কিন্তু পড়ে ফেলেছি। তো আজকে আমাদের ক্লাসের টপিক হবে চলো প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশন। এবং পয়েন্ট টু বি নোটেড, যতগুলো ভেক্টর এডিশন ল আছে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট, সবথেকে ইউজফুল এই ল, অর্থাৎ আজকে যেটা তুমি পড়বে প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশন বা ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। हेलो मेरे प्यारे बच्चों, वेलकम बैक टू वन एकेडमी वंस अगेन। वेलकम टू कॉकरोच 1.0 बैच। तो আমাদের চলছিল ভেক্টর চ্যাপ্টার এবং আমাদের ভেক্টরের যে লেকচার সিরিজ কিন্তু 1 বাই 1 চলছে। আমাদের আজকে ভেক্টরের ক্লাস হচ্ছে লেকচার 4। তো আমরা অলরেডি প্রিভিয়াস ক্লাসে আমরা পড়েছিলাম যে ল অফ ভেক্টর এডিশন। সেখানে আমরা বলেছিলাম যে ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর এডিশন, প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশন, পলিগন ল অফ ভেক্টর এডিশন, এই জিনিসগুলো কিন্তু আমরা স্টাডি করব। তো অলরেডি আমরা ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর এডিশন কিন্তু পড়ে ফেলেছি। তো আজকে আমাদের ক্লাসের টপিক হবে চলো প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশন। এবং পয়েন্ট টু বি নোটেড, যতগুলো ভেক্টর এডিশন ল আছে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট, সবথেকে ইউজফুল এই ল, অর্থাৎ আজকে যেটা তুমি পড়বে প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশন বা ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। তো অ্যাজ ইউজুয়াল আমরা বলে থাকি যে প্রত্যেকটা লয়ের কিন্তু ফাংশন একই। প্রথম ফাংশন হচ্ছে যে সেই ল ঠিক করে দেবে যে দুটো ভেক্টরকে যোগ করলে তাদের রেজাল্ট্যান্ট ভেক্টর কোনটা হয়, অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ রেজাল্ট্যান্ট। সেকেন্ড কাজ হচ্ছে রেজাল্ট্যান্ট ভেক্টরের মান কত, রেজাল্ট্যান্ট ভেক্টরের ডিরেকশন কোনটা, অর্থাৎ এই তিনটে কাজ কিন্তু আমরা প্যারালেলোগ্রাম ল দিয়ে আমরা দেখব। তো চলো আজকে দেখা যাক যে প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশন। প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশন। চলো দেখা যাক প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশন। ধরো আমি এখানে একটা দুটো ভেক্টর নিচ্ছি। ধরো সাপোজ দিস ইজ ভেক্টর এ, একটা ভেক্টর, দিস ইজ ভেক্টর এ, আর আরেকটা ভেক্টর ধরো ভেক্টর এটা হচ্ছে ভেক্টর বি। দেখো কেমন ভেক্টর বলো তো, দে আর লুকিং লাইক দ্য কোইনিশিয়াল ভেক্টর। তো এরকম দুটো আমি ভেক্টর নিলাম। এখন যদি আমি বলি যে এই দুটো ভেক্টরকে যোগ করলে তাদের রেজাল্টেন্ট ভেক্টর কোনটা হবে, তুমি বলবে স্যার ট্রায়াঙ্গুলার ল ভেক্টর এডিশন তো শিখাই হোগা আপনি। তো ত্রিভুজের বা ট্রায়াঙ্গেলের যে থার্ড ক্লোজিং সাইড সেইটা মনে হতে পারে তোমার এইটা, দিস ইজ দ্য রেজাল্টেন্ট। এবার তুমি বলবে ডাইরেকশন কোন দিকে, বলবে স্যার এইদিকে দিন। দেখো যদি এইদিকে ডাইরেকশন দাও আর এটাকে রেজাল্টেন্ট ধরি তাহলে কি হয়ে যাবে, দেখো তো এ প্লাস আর ইকুয়াল টু বি, এ প্লাস আর ইকুয়াল টু বি, তাই না? তাহলে আর কি রেজাল্টেন্ট হলো না বি রেজাল্টেন্ট হলো, বি। কিন্তু আমাকে খুঁজতে হবে কাকে, রেজাল্টেন্টকে। তাহলে এখানে কিন্তু বি রেজাল্টেন্ট হয়ে গেল। তাহলে তুমি বলবে স্যার ডাইরেকশন এই দিকে দিন। তাহলে দেখো তখন বি আর আর একই দিকে হবে, এ উল্টো দিকে হবে। তাহলে এ ইকুয়াল টু কত হয়ে যাবে, বি প্লাস আর। তাহলে এখানে আর কি রেজাল্টেন্ট হলো না, কিন্তু আমরা তো রেজাল্টেন্ট খুঁজতে চাইছি, তাই না? তাহলে রেজাল্টেন্ট তো এ হয়ে গেল। তাহলে এখানে কিন্তু কোনোভাবেই ট্রায়াঙ্গুলার ল দিয়ে কিন্তু আমি কনক্লুশনে আসতে পারছি না যে হোয়ার ইজ দ্য রেজাল্টেন্ট অ্যাকচুয়ালি। আমরা এ প্লাস বি কে যোগ করে রেজাল্টেন্ট পেতে চাইছি, কিন্তু রেজাল্টেন্ট নতুন কিছু আসবে কিনা সেই জায়গায় এ অথবা বি যে কোনো একটা রেজাল্টেন্ট এসে যাচ্ছে যদি আমি ট্রায়াঙ্গুলার ল এখানে ইউজ করি, তাই না? তাহলে আমাকে কিন্তু এইভাবে এখানে কিন্তু ট্রায়াঙ্গুলার ল দিয়ে অ্যাকচুয়ালি হবে না। তাহলে আমাকে কি করে এ রেজাল্টেন্ট বের করতে হবে, তার জন্য আমাদের এসেছে কি মার্কেটে যে প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশন। তো অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্টস অফ দ্য ল বলা হচ্ছে এই দুটো ভেক্টর যে আছে তাদের রেজাল্টেন্ট কোনটা হবে না। প্রথম কাজ হচ্ছে যে তুমি কি করবে না, প্রথম কাজ হচ্ছে যে এই দুটো ভেক্টর দিয়ে একটা প্যারালেলোগ্রাম বা সামান্তরিক তুমি এঁকে ফেলো। একটা প্যারালেলোগ্রাম বা সামান্তরিক আমি এঁকে ফেললাম। এবার কি হবে, এদের যে ডায়াগোনাল বা কর্ণ ওটাই হবে কিন্তু রেজাল্টেন্ট। এবার তুমি বলবে স্যার দুটো কর্ণ আছে, এইদিকে একটা ডায়াগোনাল এইদিকে একটা ডায়াগোনাল, কোনটা রেজাল্টেন্ট হবে? না দেখো দুটো ভেক্টরের ইন্টারসেকশন পয়েন্ট কোনটা, তাহলে দুটো ভেক্টরের ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে যে ডায়াগোনাল যাবে এটাই হবে রেজাল্টেন্ট, দিস ইজ দ্য আর। অর্থাৎ এ আর বি কে যোগ করলে এটাই হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর, এটাই হচ্ছে আর। বোঝা গেছে? দেখো তাহলে আমরা এখানে কি বলতে পারি যে আর ইকুয়াল টু, আরটা হচ্ছে কি না এ প্লাস বি। তাহলে এই ল এর মেন যে আমাদের স্টেটমেন্ট, হোয়াট ইজ দ্য স্টেটমেন্ট অফ দিস ল, যে স্টেটমেন্টটা কি না কোনো একটা সামান্তরিক বা প্যারালেলোগ্রামের দুটো সংলগ্ন বাহুকে অর্থাৎ অ্যাডজাসেন্ট সাইডকে তুমি যদি দুটো ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করো তাহলে ওই সামান্তরিকের সেই কর্ণ যে ডায়াগোনাল দুটো ভেক্টরের যে ছেদবিন্দু দিয়ে অঙ্কন করা হচ্ছে সেইটাই হচ্ছে কি রেজাল্টেন্ট, কার না এ এবং বি এর। বোঝা গেল?
তাহলে আমরা এরকম ভাবে স্টেটমেন্টটা বলতে পারি, ইফ দ্য two vectors are represented by two adjacent sides of a parallelogram, then their resultant will be the diagonal of the parallelogram passing through the point of intersection of the two vectors, right? বোঝা গেল? তো এবার দেখো যে তাহলে r equal to a plus b, তো তুমি বলবে স্যার কিভাবে হলো এটা? দেখো ভেরি সিম্পল, প্যারালালোগ্রাম হলে এই দুটো সাইড বলো, প্যারালালোগ্রামের বিপরীত বাহুগুলো কি সমান এবং সমান্তরাল, তাহলে এটা যতটা মান এটাও ততটা মান। আমি জাস্ট যদি এখানে ভেক্টর এরকম ডাইরেকশন দিই, তাহলে দেখো তো এই ভেক্টরটার এই ভেক্টরটা কম্পেয়ার করো তো, একে ভেক্টরে কনভার্ট করলাম, তাহলে এরো মান যত এরো মান তত, এরো ডাইরেকশন যেদিকে এরো ডাইরেকশন সেদিকে, অর্থাৎ এটা বি হলে এটাও কি হবে বলো, এটাও হবে বি। বুঝা গেল? এবার তুমি খেয়াল করো যে এইখানে যে ট্রায়াঙ্গেলটা দেখছো, আমি এই যে ডট দিলাম নিচে, এই যে নিচে ট্রায়াঙ্গেলটা তুমি খেয়াল করো তো, দেখো তো এখানে ট্রায়াঙ্গুলার ল দেখা যাচ্ছে কিনা, এই জায়গাটা ট্রায়াঙ্গুলার ল দেখা যাচ্ছে কিনা তুমি খেয়াল করো। দেখো এখানে কিন্তু ট্রায়াঙ্গুলার ল কিন্তু এখানে দেখা যাচ্ছে, তুমি খুব ভালো করে দেখতে পাবে। এই যে দেখো এ আর বি কি একই অর্ডারে, আর আর কি অপোজিট অর্ডারে। আমি যদি এখানে সেপারেটলি ছবিটা এই জায়গাটায় আঁকি, তাহলে তুমি আরো ক্লিয়ারলি তুমি বুঝতে পারবে। তাহলে এই দেখো এটা হচ্ছে কি এ, আর এইটা দেখো এই যে ডটেড ফর্মে যেটা আঁকা আছে এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, আর দেখো এইটা হচ্ছে আর, এটা হচ্ছে আর। তাহলে দেখো তো এ আর বি কি হয়ে গেল, এ আর বি সরি এক মিনিট, এ আর বি দেখো একই অর্ডারে হয়ে গেল, এই যে এ এবং বি একই অর্ডারে আর অপোজিট অর্ডারে, তাই না? তাহলে আর ইকুয়াল টু কি হবে, অবভিয়াসলি এ প্লাস বি। এই তো ট্রায়াঙ্গুলার লই আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ প্যারালেলোগ্রাম লয়ের ভিতরে যদি তুমি ফোল্ডার ক্লিক করো, তাহলে কোন ল লুকিয়ে আছে দেখো নিচে ট্রায়াঙ্গেলটায়, ট্রায়াঙ্গুলার ল। তাহলে প্যারালেলোগ্রাম ল ভেক্টর এডিশন ইজ নট আ নিউ কাইন্ড অফ ল, ইট ইজ জাস্ট অল্টারনেটিভ ফর্ম অফ ট্রায়াঙ্গুলার ল। প্যারালেলোগ্রাম ল কিন্তু কোনো নতুন ধরনের ল নয়, এটা জাস্ট ভেক্টর যোগের যে ত্রিভুজ সূত্র তারই একটা বিকল্প রূপ। বোঝা গেছে? তো আরো তোমাকে যদি আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই, ধরো সাপোজ যদি আমি এরকম ভাবে দুখানা ভেক্টর রাখি, সাপোজ এখানে একটা আর এখানে একটা, ধরো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে বলো তো রেজাল্ট্যান্ট কোনটা হবে? রেজাল্ট্যান্ট, তাহলে স্যার আপনি সামন্তরিক আঁকুন, তবে আয়তক্ষেত্র অথবা বর্গক্ষেত্র, স্কোয়ার অথবা রেক্টাঙ্গেল সবাই কিন্তু একটা সামন্তরিক, সামন্তরিক আঁকলাম, তাহলে ডায়াগোনালটাই হবে কি, ডায়াগোনাল দুটো ভেক্টর ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে যে ডায়াগোনাল যাচ্ছে ওটাই হবে কি রেজাল্ট্যান্ট। তাহলে এই হচ্ছে আর, তাহলে আর ইকুয়াল টু কত না এ প্লাস বি। বোঝা গেছে? আর ইকুয়াল টু এ প্লাস বি। আরো যদি আমি কয়েকটা ছবি তোমাকে দেখাই, ধরো এখানে একটা ভেক্টর আছে সাপোজ এইভাবে, এটা মনে করো এ ভেক্টর, আর নিচের দিকে আর একটা ভেক্টর আছে সাপোজ দিস ইজ বি ভেক্টর। তাহলে এদের রেজাল্ট্যান্ট কি হবে? স্যার দুটো ভেক্টর দিয়ে আপনি সামান্তরিক ড্র করুন, প্যারালেলোগ্রাম। দেখুন দুটো ভেক্টর ইন্টারসেকশন দিয়ে যে ডায়াগোনাল পাস করছে, দিস উইল বি দা রেজাল্ট্যান্ট। তাহলে এই আরটা কি, দিস ইজ রেজাল্ট্যান্ট। তাহলে এখানেও কত হবে, আর ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে আশা করি তুমি রেজাল্ট্যান্টকে আইডেন্টিফাই করতে পারবে। তাহলে প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশনের যে ফার্স্ট ফাংশন কি ছিল না, দুটো যদি এ এবং বি ভেক্টর হয় তাহলে তাদের রেজাল্ট্যান্ট কোনটা হবে, অর্থাৎ আইডেন্টিফাই করাটা আমি প্রথমে কিন্তু শিখলাম। এবার আমি দেখব দুটো ভেক্টরকে এ আর বি কে যোগ করে যে আমি রেজাল্ট্যান্ট পাচ্ছি, সেই রেজাল্ট্যান্ট তো একটা নিজে একটা ভেক্টর, তাহলে তার মান আছে, তার ডাইরেকশন আছে, এভরিথিং আমাকে দেখতে হবে ওয়ান বাই ওয়ান। তো নাও কামিং টু দ্য নেক্সট ফাংশন অফ দিস ল, that is magnitude of the resultant vector, magnitude of the resultant vector। তো চলো আমি এখানে একটা ডায়াগ্রাম এখানে এঁকে নিই, এখানে একটা ডায়াগ্রাম এঁকে নেওয়া যাক। একটু আগে যে ডায়াগ্রাম আঁকলাম সেই ডায়াগ্রামই আমি আঁকবো। এই দেখো ধরো এটা হচ্ছে এ ভেক্টর, আর এইটা মনে করো বি ভেক্টর, তাহলে এদের রেজাল্ট্যান্ট অবভিয়াসলি প্যারালেলোগ্রাম ড্র করব, তারপরে ডায়াগোনালটাই হবে কি রেজাল্ট্যান্ট। তাহলে আর ইকুয়াল টু বুঝতে পারছো কত, এ প্লাস বি। এখন তুমি আমাকে বলো যে এ আর বি এর ভিতরে অ্যাঙ্গেল কোনটা, তো এ আর বি ইন্টারসেক্ট করেছে কোথায়, এই পয়েন্টে। তাহলে এই পয়েন্টে এখন অ্যাঙ্গেল ডিটারমাইন সরাসরি করা যাবে কিনা, হ্যাঁ যাবে। স্যার দেখুন ওই পয়েন্ট থেকে দুটো ভেক্টর বেরিয়ে যাচ্ছে খুব সুন্দর, এ আর বি। তাহলে এ এবং বি এর মধ্যে অ্যাঙ্গেল হয়ে গেল, এই দেখো দিস ইজ থিটা। তাহলে হোয়াট ইজ থিটা? থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য এ অ্যান্ড বি। বোঝা গেছে? এবার আমি এক কাজ করতে পারি, এখানে দেখো যদি আমি এই সাইডটাকে এইভাবে ডাইরেকশন দিই, তাহলে ভেক্টরে কনভার্ট করি, তাহলে দেখো এই ভেক্টর মান সেম, প্যারালেলোগ্রামের অপোজিট সাইড সেম হবে মান, আর ডাইরেকশনও কি হবে যেহেতু প্যারালাল সেম, তাহলে এটাও যদি বি হয়, তাহলে যেহেতু মান আর দিক সেম, তাহলে এটাও কি হবে বি। দ্যার ইজ নো আদার ওয়ে। এবার আমি কি করব না, এই ভেক্টরটাকে জাস্ট আমি এ ভেক্টরটাকে একটু এক্সটেন্ড করলাম,
এক্সটেন্ড করার পরে উপর থেকে আমি এরকম পারপেন্ডিকুলার টেনে দেবো বা লম্ব এইভাবে টেনে দেবো, রাইট? এভাবে কিন্তু আমি পারপেন্ডিকুলার এখানে টেনে দিলাম, ঠিক আছে? এবার তুমি খেয়াল করো, যদি এইটা থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হবে? দিস ইজ অলসো থিটা। কেমন অ্যাঙ্গেল? না স্যার, এটা হচ্ছে অনুরূপ কোণ বা সিমিলার অ্যাঙ্গেল। বোঝা গেছে? এটা হচ্ছে অনুরূপ কোণ বা সিমিলার অ্যাঙ্গেল। এবার দেখো, যদি আমি ট্রায়াঙ্গেলটার নাম করি, সাপোজ এটা হচ্ছে ও, এই পয়েন্টটা হচ্ছে মনে করো পি, তারপরের পয়েন্টটা হচ্ছে এম, তারপরের পয়েন্টটা হচ্ছে এন, তাহলে এই হচ্ছে ব্যাপার। তো আমি যদি দেখি যে এই পি এমটা, বলো তো এইটুকু কত? তুমি ছোট্ট ট্রায়াঙ্গেলটা দেখো, এটা বি, থিটার সাপেক্ষে এটা কি হবে? লম্ব। দেখো পি এন এম, এই ট্রায়াঙ্গেল খেয়াল করো, থিটার সাপেক্ষে এম এনটা লম্ব আর পি এমটা ভূমি, ভূমির সাথে কার রিলেশন বলো? কসের। তাহলে এটা কত হবে? বি কস থিটা। এই যে পি এম মানে ভূমি বাই অতিভুজ মানে বি, তাহলে পি এম বাই বি ইকুয়াল টু কস থিটা। আর এটা কি লম্ব। তাহলে তুমি খেয়াল করো ছোট্ট ট্রায়াঙ্গেলটা খেয়াল করো, এই যে ছোট ট্রায়াঙ্গেল, তাহলে এম এন বাই বি, লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু সাইন থিটা। তাহলে লম্ব ইকুয়াল টু কত হবে? বি সাইন থিটা, রাইট? তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। তুমি একটু খেয়াল করলে দেখতে পাবে যে যেটা আমাদের ট্রায়াঙ্গুলার ল ভেক্টর এডিশন ছিল, তার যদি তুমি উপরের পার্টটা হাইড করে রাখো, দেখো বাকি নিচের ছবিটা সেম না? তুমি উপরের পার্টটা যদি হাইড করে রাখো, দেখো এই যে এ ভেক্টর ছিল, বি ভেক্টর, তাদের রেজাল্ট্যান্ট, তারপর এ ভেক্টরকে এক্সটেন্ড করেছিলাম, লম্ব টেনেছিলাম, একই ছবি আসবে। ছবি একই তো ক্যালকুলেশনও একই আসবে। তাহলে এইখানে তোমাকে কি বের করতে হবে? যে রেজাল্ট্যান্টের মান। তো অ্যাকচুয়ালি হু ইজ দ্য রেজাল্ট্যান্ট হিয়ার? না, আরটা মানে কি ও এন যে বাহুটা, সেটা হচ্ছে কি রেজাল্ট্যান্ট, ঠিক আছে? তো আমি কি করব এখন, তাহলে রেজাল্ট্যান্ট আমি বের করবো। তাহলে ট্রায়াঙ্গেল দেখো ও এন এম, ও এন এম, এই ট্রায়াঙ্গেলটা থেকে কিন্তু আমি ট্রায়াঙ্গেল ও এম এন, আমি এই ট্রায়াঙ্গেলটা থেকে দেখছি। তো এই যে বড় ট্রায়াঙ্গেলটা তুমি দেখতে পাচ্ছ, এটা কি একটা না রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট? তাহলে তুমি দেখো যে ও এন স্কোয়ার ইকুয়াল টু ও এম স্কোয়ার প্লাস এম এন স্কোয়ার, তাহলে ও এন স্কোয়ার ইকুয়াল টু ও এম স্কোয়ার প্লাস এম এন স্কোয়ার। ক্যালকুলেশন একই, ট্রায়াঙ্গুলার লয়ের মতোই। তাহলে এখানে ও এন তার স্কোয়ার ইকুয়াল টু, দেখো ও এম মানে কি ওপি প্লাস পি এম, ও পি প্লাস পি এম তার স্কোয়ার প্লাস এম এন স্কোয়ার, এই যে এম এন স্কোয়ার। এবার তুমি দেখো ও এন মানে কি আর, দিস ইজ দ্য রেজাল্ট্যান্ট আর, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কি হবে না ওপি, ওপি মানে কি এ ভেক্টর, তারপরে দেখো পি এম মানে বি কস থিটা, আর এম এন মানে হচ্ছে তোমার বি সাইন থিটা। তো আমি এখানে লিখে রাখতে পারি যে আরটা কি বলো, আরটা কার কার রেজাল্ট্যান্ট না এ প্লাস বি। তো আমরা কি বের করতে চাইছি অ্যাকচুয়ালি? আর এর মান, আর এর মান মানে কি আর ভেক্টরের মড, আর ভেক্টরের মড মানে কি এ প্লাস বি এর মড, এটা বের করতে চাই। তো আর এর মড মানে আর এর ভেক্টর সাইন উঠে গেল, আর এখানে কিন্তু ভেক্টর সাইন উঠবে না, কারণ কাটা কাটা এ এর মড বি এর মড নেই। তাহলে আর বের করব অথবা এ প্লাস বি এর ফুল মড আমরা বের করব। তাহলে এবার খেয়াল করো যে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা প্লাস এখানে হবে বি স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তারপরে দেখো যে আর স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা প্লাস, যদি আমি এখানে বি স্কোয়ার কমন নিই তাহলে কি হবে তোমার সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, ঠিক আছে? তাহলে অতএব দেখো আর ইকুয়াল টু কত হবে? দেখো এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এটা কত? অনলি বি স্কোয়ার। তাহলে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে এটাই হবে কি রেজাল্টেন্ট। স্যার একই উত্তর এলো যে, ট্রায়াঙ্গুলার লতেও তো আর এর মান একই পেয়েছিলাম, আরে উত্তর কেন একই আসবে না? প্রশ্ন যে একই। ট্রায়াঙ্গুলার ল ভেক্টর এডিশনও তোমার কি ছিল? এ আর বি ভেক্টর, আর এ এবং বি এর মধ্যে অ্যাঙ্গেল থিটা হলে তাদের রেজাল্টেন্টের মান কত হবে? এখানেও তো তাই। তাহলে এ আর বি দুটো ভেক্টর, আর হচ্ছে রেজাল্টেন্ট, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল থিটা, তাহলে তাদের রেজাল্টেন্ট কি হবে? আরে একই কোশ্চিন আমরা সলভ করছি দুটো ডিফারেন্ট ল দিয়ে, একটা ট্রায়াঙ্গুলার আর একটা প্যারালালোগ্রাম। তাহলে কোশ্চিন যদি একই হয় উত্তরও তো একই আসবে। বোঝা গেল? এবার তুমি খেয়াল করো, যাহাই আর তাহাই কি এ প্লাস বি। তাহলে আমি এখানে লিখে দিতে পারি যে আর মানে হচ্ছে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি তার ফুল মড ইকুয়াল টু কত হবে না রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এ প্লাস বি মানে হচ্ছে এইটা, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত? এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে বলেছিলাম দিস উইল মেক সেন্স, এটাই কিন্তু সেন্স তৈরি করে। দেখো কিরকম, এ আর বি দুটো ভেক্টর, তাদেরকে যোগ করলে কি পাওয়া যায়? রেজাল্ট্যান্ট ভেক্টর। তাহলে ওই রেজাল্ট্যান্ট ভেক্টরের মড মানে মান কত হবে? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে দিস ফর্মুলা সিম্পলি represents
যদি দুটো ভেক্টর এ এবং বি হয় এবং তাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা হয়, ওই দুটো ভেক্টরকে যোগ করলে যে রেজাল্টেন্ট পাওয়া যায় তার মান হবে √a² + b² + 2ab cos থিটা। তাহলে আমাদের সেকেন্ড ফাংশন আমরা ডিল করলাম কি, যে ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ভেক্টর। তো এবার আমরা কি করব না, এই যে রেজাল্টেন্ট ভেক্টর আমরা পাচ্ছি এখানে, তাহলে এই রেজাল্টেন্ট ভেক্টরের কিন্তু এবার আমরা ডাইরেকশন দেখব। তো নাও কামিং টু দা সেকেন্ড পয়েন্ট, দেখো ডাইরেকশন অফ রেজাল্টেন্ট ভেক্টর। তো আমরা একই ছবি আঁকবো, খেয়াল করো, এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর, আর এদের রেজাল্টেন্ট কোনটা হবে না, হিয়ার ইজ দ্য রেজাল্টেন্ট, আর মানে কত, a প্লাস বি। আর এ আর বি এর মধ্যে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা কত, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল, সেটা হচ্ছে থিটা। এবার দেখো যে এক কাজ করি, যে এইটাকে আমি এক্সটেন্ড করলাম আর এখান থেকে আমি পারপেন্ডিকুলার ড্র করে দিলাম, এই যে, তাহলে এইটা থিটা হলে সিমিলার অ্যাঙ্গেল হিসাবে এটাও কত হবে না, থিটা হবে। জাস্ট একটু আমি নোমেনক্লেচার করি, এই পয়েন্টটা হচ্ছে ও, এই পয়েন্টটা হচ্ছে সাপোজ পি, এটা হচ্ছে এম অ্যান্ড দিস ওয়ান ইজ এন। আমি একই ছবি তোমার আঁকছি, একই ছবি, যে আগে যে রেজাল্টেন্ট আমরা বের করলাম সেই ক্ষেত্রে যে ছবি আমি এঁকেছি, এক্ষেত্রেও কিন্তু আমি একই ছবি আঁকছি। তো এবার তুমি খেয়াল করো যে তোমাকে রেজাল্টেন্টের ডাইরেকশন বের করতে হবে। আমি একটু আগেই আমি আগের লেকচারে তোমাকে বলেছিলাম যে কোন একটা ভেক্টরের ডাইরেকশন কিভাবে বের করতে হয়। না, তুমি এখানে খেয়াল করো যে আর রেজাল্টেন্ট কার, এ আর বি এর, মানে এ এবং বি দুই ছেলে, তাদের বাবাকে, এই যে আর এর দুই ছেলে এ আর বি। তো যে কোনো একটা ছেলের সাথে অ্যাঙ্গেল বের করলে তোমার কি হয়ে যাবে, আর এর ডাইরেকশনটা বের করা সম্ভব। তো আমি এক কাজ করছি যে এখানে খেয়াল করো যে আর এর সাথে আমি এর অ্যাঙ্গেলটা বের করছি, মনে করো আর এর সাথে এর অ্যাঙ্গেল আমি আলফা নিলাম, ঠিক আছে। এবং এইটা দেখো, তোমরা আগের ছবিটা খেয়াল করো, এইটা দেখতে পাবে, এটা কি বলতো, এটা হচ্ছে বি কস থিটা, আর এই অ্যাঙ্গেলটা দেখো, এটা হচ্ছে বি সাইন থিটা। বোঝা গেছে, বি কস থিটা আর এটা হলো কি বি সাইন থিটা। এবার চলো, এবার তুমি খেয়াল করো, দেখো আমি সব থেকে আমি কি বের করতে চাই, আলফা, তাহলে আমি কোন ট্রায়াঙ্গেল নেব, ও এন এম, তাহলে ট্রায়াঙ্গেল ও এন এম হলো। তাহলে তুমি বলো তো আলফার সাপেক্ষে লম্ব কোনটা, এম এন, আর ভূমি কোনটা, ও এম। তাহলে ট্যান আলফা ইকুয়াল টু, আমি কি লিখতে পারি, যে ট্যান আলফা ইকুয়াল টু, দেখো ও এম এন বাই ও এম, এম এন বাই ও এম। তাহলে এম এন যেরকম আছে অ্যাজ ইট ইজ আমি রেখে দিলাম, আর ও এম মানে দেখো ওপি প্লাস পিএম, ওপি প্লাস পি এম। তাহলে অতএব ট্যান আলফা ইকুয়াল টু এম এন, এম এন মানে কত, বি সাইন থিটা, ওপি, ওপি মানে হচ্ছে এ প্লাস পিএম মানে হচ্ছে বি কস থিটা। তাহলে এই হচ্ছে তোমার ট্যান আলফার ছবি। দেখো আমি একটু আগে তোমার আগের লেকচারে বলেছিলাম কি, যে আলফা বের করতে, যে কোনো একটা ভেক্টরের অ্যাঙ্গেল বের করতে পারলেই ডাইরেকশন বেরিয়ে যাবে। যদি মনে করো এটা মনে করো যদি ইস্টের ডাইরেকশনে হয় উপরে, তাহলে নর্থ, আর আলফার মান যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে আর কোন দিকে হয়ে যাবে, দেখো আর পুরোপুরি নর্থের দিকে, তাহলে ডাইরেকশন আমি কোন দিকে পেয়ে যাবো, নর্থে আমি পেয়ে যাবো। বোঝা হয়েছে? তাহলে তোমাকে একটা সিম্পল ট্রিক শিখেছিলাম যে এই ডাইরেকশন বা এই অ্যাঙ্গেল গুলো বের করার জন্য আমার কিন্তু কোনো ক্যালকুলেশন আমার দরকার নেই। আমি কি বলেছিলাম, সিঙ্গেল মিঙ্গেলের গেম খেলতে। দেখো তো রেজাল্টেন্টের সাথে আলফা অ্যাঙ্গেলটা বাবার সাথে কোন ছেলের, আর এর সাথে এর, তো যে ছেলের হবে আলফা অ্যাঙ্গেল তাকে রেখেছি কি, দেখো এই দেখো একদম পুরোপুরি সিঙ্গেল। বোঝা গেল? তাহলে উপরে বসাবো বি, নিচে বসাবো বি, মাঝে দেবো প্লাস সাইন, উপরে সাইন থিটা, নিচে কস থিটা। থিটা কি না, দুটো ভেক্টরের ভিতরে অ্যাঙ্গেল। তো এবার তুমি বলতে পারো যে স্যার তাহলে এক কাজ করুন, আপনি কুছ করিয়ে, যে কি করব না, আপনি তো আর এর সাথে এর অ্যাঙ্গেল দেখলেন, এই ছেলের সাথে অর্থাৎ এই অ্যাঙ্গেলটা দেখুন তো, আর এর সাথে বি এর যে অ্যাঙ্গেলটাকে আমি বিটা ধরছি, তাহলে বিটা কত আসবে, কিচ্ছু দেখার দরকার নেই, কোনো ক্যালকুলেশনের দরকার নেই, জাস্ট ট্যান বিটা ফর্মে উত্তর লিখুন। বলো বিটা কার সাথে অ্যাঙ্গেল, এর সাথে না বি এর সাথে, বি এর সাথে, তাহলে তাকে রাখবো কি সিঙ্গেল, উপরে দেখো এ আর নিচে হবে এ, মাঝে দেবো প্লাস সাইন, উপরে সাইন থিটা, নিচে হবে কস থিটা, উপরে দেবো সাইন থিটা, নিচে দেবো কস থিটা, এই যে ট্যান বিটা। তুমি ক্যালকুলেশন করে দেখলেও এই উত্তরই পাবে। তো আমি জাস্ট দেখবো আর কিন্তু এরকম ভাবে ছবি দেখবো এবং আমি কিন্তু ফর্মুলা এইভাবে লিখবো। বোঝা গেছে? তো এই দেখলাম আমরা ম্যাগনিটিউড এবং তার সাথে ডাইরেকশন অফ দ্য রেজাল্টেন্ট ভেক্টর। তো আমাদের যে ল অফ ভেক্টর অ্যাডিশন আমরা পড়েছি অলরেডি, যে ট্রায়াঙ্গুলার ল এবং প্যারালেলোগ্রাম ল, সেই দুটো ল এর বেসিক বক্তব্য ছিল যে এ এবং বি যদি দুটো ভেক্টর হয়
এবং তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে তাদের রেজাল্ট্যান্টের মান আর ইকুয়াল টু কত হবে √a² + b² + 2ab cos থিটা, রাইট? এবার চলো আমরা এবার দেখব যে দুটো ভেক্টরের কে যোগ করলে যে রেজাল্ট্যান্ট পাওয়া যায় সেই রেজাল্ট্যান্টের ম্যাক্সিমাম মান এবং মিনিমাম মান ওইটা আমি কিন্তু এবার দেখব। দেখো আর ম্যাক্স এবং আর মিন, আর ম্যাক্স এবং আর মিন। তো চলো জিনিসটা কি আমি তোমাকে বুঝিয়ে দিই একটু। তো তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ যে এই দেখো এ এবং বি যদি দুটো ভেক্টর হতো আর আর যদি তাদের রেজাল্ট্যান্ট হতো তাহলে কত হতো বলো, আর ইকুয়াল টু a প্লাস বি। তাহলে আমরা কি দেখতে চাই না, আমরা একটু আগে দেখলাম যে আর এর মান অর্থাৎ আর এর মড নিলে কোন কি হয়ে যায় বলো, a প্লাস বি এর ফুল মড এরকম হয়ে যায়। তাহলে এ আর বি এর মধ্যে যখন আমরা অ্যাঙ্গেল পেলাম এরকম থিটা, তাহলে এই আর এর মানটা আমরা কত পেয়েছি না a² প্লাস b² প্লাস 2ab cos থিটা, ঠিক আছে? আমরা এটা পেয়েছি, বোঝা গেল? এবার দেখো যে যদি আমি কেস 1 হিসাবে খেয়াল করি, যদি আমি কেস 1 হিসাবে দেখি তাহলে তুমি দেখো যে তুমি আমাকে বলো রেজাল্ট্যান্ট। আমি যদি তোমাকে এখানে দেখাই, ধরো এই হচ্ছে এ আর বি ভেক্টর, আমার কোশ্চেনটা তুমি বোঝার চেষ্টা করো, এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর। তুমি দেখো এ আর বি ভেক্টর, এর ভেক্টরের মান এইটা, এই যে এ ভেক্টরের মান হচ্ছে এইটুকু আর এই যে বি ভেক্টর মান তার হচ্ছে এইটুকু। তুমি কিন্তু মান চেঞ্জ করতে পারবে না দুটো ভেক্টরে, তোমাকে স্বাধীনতা দেওয়া হলো দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যা খুশি করো। তো কোন অ্যাঙ্গেলে রাখলে এই দুটো ভেক্টরকে যোগ করলে যে রেজাল্ট্যান্ট হবে সেই রেজাল্টের মান কিন্তু রেজাল্ট্যান্টের মান ম্যাক্সিমাম হবে, আর কিভাবে রাখলে এই রেজাল্ট্যান্টের মান এই দুটো ভেক্টরের মিনিমাম হবে ওই জিনিসটা তোমাকে কিন্তু বের করতে হবে। তাহলে তুমি কি কোশ্চেন যে এ এবং বি ভেক্টরের মান তুমি চেঞ্জ করতে পারবে না, মান কি বোতার কনস্ট্যান্ট, কে ভেরিয়েবল বলো, থিটা চেঞ্জ করতে পারবে। তাহলে তুমি এখানে খেয়াল করো যে রেজাল্ট্যান্টের মান তাহলে ডিপেন্ড করে যাবে কার উপরে না, ই আর বি এর মান তো ফিক্সড, তাহলে ডিপেন্ড করে যাবে কার উপর, থিটা অর্থাৎ কস থিটার উপরে, তাই না? থিটা অথবা কস থিটার উপরে। তাহলে যদি কস থিটা ম্যাক্সিমাম হয় তো আর ম্যাক্সিমাম হবে, অথবা কস থিটা মিনিমাম হলে কি হবে, আর হয়ে যাবে তোমার মিনিমাম। তাহলে এবার দেখো যদি আমি কেস 1টা খেয়াল করি, এবার যদি দেখো ইফ থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, দেখো থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে বলো কস থিটা ইকুয়াল টু কত হবে, +1। তাহলে কস থিটা হবে +1, আর কস থিটা +1 মানে কি বলো, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। আর কস যখন ম্যাক্সিমাম হবে তখন আর উইল বি কত হবে, আর ম্যাক্সিমাম। বোঝা গেছে? কস থিটা ম্যাক্সিমাম হলে আর ম্যাক্সিমাম হবে, বোঝা গেল? তাহলে এবার আমরা কি করব, যদি আমি ডাইরেক্ট ওই ফর্মুলাটা ইউজ করি যে আর এর ফর্মুলা, সেই জায়গায় আমি লিখছি যে হোয়াট উইল বি দ্য আর ম্যাক্স। তাহলে তুমি দেখো যে আর ম্যাক্স কত হবে, দ্য আর ম্যাক্স উইল বি, যখন আমি এখানে আর ম্যাক্স লিখে দেবো তখন কস থিটার জায়গায় কত বসাতে বাধ্য, ম্যাক্সিমাম ভ্যালু +1। তাহলে তুমি খেয়াল করো যে a² প্লাস b² প্লাস 2ab ইন্টু কস থিটার জায়গায় জাস্ট আমরা বসিয়ে দেবো কত, +1। তবেই না এখানে ম্যাক্সিমাম বসালে এখানে ম্যাক্সিমাম হবে, তাই না? এখানে ম্যাক্সিমাম বসালে তবেই কি হবে, এই জায়গাটা কিন্তু আমি ম্যাক্সিমাম ভ্যালু পাবো। তাহলে দেখো এবার আর ম্যাক্স ইকুয়াল টু কি হলো বলো, যে √a² প্লাস b² প্লাস 2ab মানে a প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে এ হয়ে গেল a প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে আর ম্যাক্স ইকুয়াল টু তোমার হয়ে যাচ্ছে অনলি a প্লাস বি, অনলি a প্লাস বি। তাহলে কখন দুটো ভেক্টরের ভিতরে ম্যাক্সিমাম রেজাল্ট্যান্ট পাবে, যখন অ্যাঙ্গেল দুটো ভেক্টরের ভিতরে কত হয়ে যাবে, 0 ডিগ্রি। খুব ভালোভাবে দেখো, থিটা যখন 0 হবে কস থিটা ম্যাক্সিমাম, আর কস থিটা ম্যাক্সিমাম হলে রেজাল্ট্যান্ট ম্যাক্সিমাম। তাহলে এই যে সিচুয়েশনটা আমরা খেয়াল করতে লাগলাম যে আর ম্যাক্স ইকুয়াল টু a প্লাস বি, তাহলে তুমি খেয়াল করো যে এইটা হচ্ছে মনে করো এ, যে কোনো একটা ভেক্টর ছোট বড় হতেই পারে, আর এটা হচ্ছে ধরো বি, আর তাদের মধ্যে অ্যাঙ্গেল কত, থিটা যখন 0 ডিগ্রি হবে তখন ওই দুটো ভেক্টরকে যোগ করলে রেজাল্ট্যান্টটা কি আসবে, সব থেকে ম্যাক্সিমাম আসবে। এবার তুমি বলো আর মানে কি, আর মানে মড অফ a প্লাস বি। তাহলে আমি এরকম লিখতে পারি যে a প্লাস বি তার মড, আর মানে হচ্ছে মড অফ a প্লাস বি, মড অফ a প্লাস বি। তাহলে দেখো ম্যাক্স মানে এখানেও কি আসবে, ম্যাক্স। তাহলে ইকুয়াল টু কত, a প্লাস বি। এবার তুমি এরকম লিখতে পারো যে a প্লাস বি তার ফুল মড ম্যাক্স ইকুয়াল টু, দেখো এ ভেক্টরকে এরকম লেখা যায় মড অফ এ প্লাস কত, মড অফ বি। তাহলে এই যে লাইনটা তুমি খেয়াল করো এই জায়গাটায়, যে মড অফ a প্লাস বি ইকুয়াল টু এর মড প্লাস বি এর মড, এইটা কখন আসবে, যখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, আদারওয়াইজ আসবে না।
তুমি বলবে সাথে এটা নর্মালি হওয়ার কথা যে এ প্লাস বি এর ফুল মড ইকুয়াল টু এর মড প্লাস বি এর মড। না, কখনো কখনো এ প্লাস বি এর ফুল মড ইকুয়াল টু এর মড মাইনাস বি এর মড, এটাও আসতে পারে। তাহলে একমাত্র এই সিচুয়েশনে দেখো, যদি থিটা 0 ডিগ্রি না হতো তাহলে +1 হতো না, আর +1 না হলে এ প্লাস বি এর হোল স্কোয়ার হতো না, আর এ প্লাস বি এর হোল স্কোয়ার না আসলে রুট করে এ প্লাস বিও আসতো না, তুমি এর মড প্লাস বি এর মড লিখতে পারতে না। তাহলে তোমাকে কিন্তু এরকম কোশ্চেন দেবে যে এ প্লাস বি এর ফুল মড ইকুয়াল টু এর মড প্লাস বি এর মড কাটা কাটা মড। এইটা কখন হয়? যখন এ এবং বি এর মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হবে। একমাত্র এই সিচুয়েশনে এই রিলেশনটা কারেক্ট হবে, অন্য কোনো সিচুয়েশনে কিন্তু এই রিলেশন কারেক্ট হবে না। তাহলে বোঝা গেল? তাহলে তোমাকে যদি বলা হয় এই হলো এ ভেক্টর আর এই হলো বি ভেক্টর, তাহলে দুটো ভেক্টরকে মান ফিক্সড রেখে তুমি এমন ভাবে তাদেরকে কাজে লাগাও যাতে করে রেজাল্টেন্ট ম্যাক্সিমাম পাবে। তাহলে তুমি কিভাবে লাগাবে? এইভাবে, যাতে এ ভেক্টর বি ভেক্টর অ্যাঙ্গেল কত থিটা 0 ডিগ্রি, অর্থাৎ দুটো ভেক্টরকে যোগ করলে কত হয়ে যাবে না এ প্লাস বি। ভেরি সিম্পল। দেখো, কেউ যদি আমার এই হাত ধরে সামনের দিকে 10 নিউটন ফোর্সে টানে আর এই হাত ধরে 5 নিউটন ফোর্সে টানে, তাহলে দুটো ফোর্সের ডাইরেকশন একই দিকে, তাহলে আমার উপর টোটাল কত ফোর্স হবে? 10 + 5 15 এ প্লাস বি। কারণ কি? দুটো ভেক্টরের ডাইরেকশন কোন দিকে? 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, একই দিকে। তাহলে দুটো ভেক্টর একই দিকে হয়ে গেলে সব থেকে রেজাল্টেন্ট আমরা কি পাবো না ম্যাক্সিমাম রেজাল্টেন্ট পাবো। এই গেল আমাদের ফার্স্ট কেস। এবার আমরা দেখব যে আমাদের কেস 2। দেখো, এবার আমরা যাব কেস 2 তে। কেস 2, দেখো তো থিটা যদি ইফ থিটা মনে করো 180 ডিগ্রি, তাহলে তুমি বলো cos থিটা কত হবে? সব থেকে কম, দ্যাট ইজ -1। আর cos যদি মিনিমাম হয়ে যায় তাহলে রেজাল্টেন্ট কার উপর ডিপেন্ড করে? cos এর উপর। তাহলে রেজাল্টেন্টও কি হয়ে যাবে? মিনিমাম হয়ে যাবে। তাহলে অতএব আর উইল বি ইকুয়াল টু আর মিন হয়ে যাবে। বোঝা গেছে? এবার দেখো, যদি আমি আর এর জায়গায় আর মিন বসিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? √অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা লিখবে না cos থিটার জায়গায় -1 লিখবে? স্যার অবভিয়াসলি -1। এইখানে মিনিমাম হয়েছে তবে না এটা মিনিমাম হবে। তাহলে তুমি খেয়াল করো যে আর মিন ইকুয়াল টু √অফ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কত হবে? a মাইনাস বি এর হোল স্কোয়ার, দ্যাট ইজ a মাইনাস বি। তাহলে আর মিনটা কখন a মাইনাস বি এর সাথে সমান হবে? না, যখন এ এবং বি দুটো ভেক্টরের ভিতরে অ্যাঙ্গেল কত ডিগ্রি দেখো? 180 ডিগ্রি। অর্থাৎ তারা একে অপরের কোন দিকে আছে? অপোজিট দিকে। অর্থাৎ এখানে দেখো যে এইটা যদি সাপোজ এ ভেক্টর হয় আর বি ভেক্টর যদি ঠিক তার অপোজিটে থাকে, তাহলে এখানে থিটা কত ডিগ্রি হয়ে গেল দেখো? 180। তাহলে এদের রেজাল্টেন্ট কত হবে না এ মাইনাস বি। বড় থেকে ছোট বাদ যাবে। দেখো, যদি উপরেরটা বি ভেক্টর হতো আর নিচেরটা এ ভেক্টর, তাহলে কত হতো? বি মাইনাস এ। একদম সিম্পল এক্সাম্পল। দেখো, যদি আমার এই হাত ধরে কেউ যদি ডান হাত ধরে 10 নিউটন ফোর্সে এদিকে টানে আর কেউ যদি এই হাত ধরে 5 নিউটন ফোর্সে এদিকে টানে, তাহলে আমার উপর রেজাল্টেন্ট ফোর্স কত হবে? 10 মাইনাস 5, অর্থাৎ 5 নিউটন। বোঝা গেছে? এবং দুটো ভেক্টরের একটা ডাইরেকশন যেদিকে আর একটা ডাইরেকশন হচ্ছে তার অপোজিট দিকে। তাহলে যদি তোমাকে বলা হয় তুমি কখন দুটো ভেক্টরের ভিতরে, তাহলে এই হচ্ছে এ আর বি দুটো ভেক্টর, এই এ এবং বি দুটো ভেক্টরকে তুমি এমন অ্যারেঞ্জমেন্টে বা ওরিয়েন্টেশনে রাখো যাতে মিনিমাম রেজাল্টেন্ট পাওয়া যায়, তাহলে কি করে দিবে? একটা ভেক্টর যেদিকে আর একটা ভেক্টর ঠিক তার অপোজিট দিকে উল্টে দিবে। তাহলে যে ভেক্টরটা বড় হবে সেইখান থেকে ছোট ভেক্টর বাদ দিলে তাদের রেজাল্টেন্ট পেয়ে যাবে এ মাইনাস বি। কখনো বি মাইনাস এও হতে পারে, যদি বি ভেক্টর বড় হয় তাহলে রেজাল্টেন্ট কি হবে? বি মাইনাস এ। ঠিক আছে? এবার দেখো, তাহলে আর মিন ইকুয়াল টু বি মাইনাস এ। তাহলে আর মিন ইকুয়াল টু বি মাইনাস এ। আবার আর এর মানে কি বলো? যে এ প্লাস বি। তাহলে আর মিন মানে এ প্লাস বি এর মিন ইকুয়াল টু দেখো বি মাইনাস এ মানে কি? বি ভেক্টর মাইনাস অফ এ ভেক্টর, বি ভেক্টর মাইনাস অফ এ ভেক্টর। এই দেখো, এই জায়গাটা তুমি খেয়াল করো। তাহলে দেখো তো এ প্লাস বি এর ফুল মড, সরি এ প্লাস বি এর ফুল মড, সরি এখানে এ মাইনাস বি ছিল, তাহলে এ মাইনাস বি লিখবো। তাহলে দেখো এ মাইনাস বি, তাহলে এর মড মাইনাস কি লেখা যায় না এরকম বি এর মড লেখা যায়। তার মানে তুমি বুঝতে পারছো যে এ প্লাস বি এর ফুল মড ইকুয়াল টু এর মড মাইনাস বি এর মডও হতে পারে। দ্যাট ইজ নো ম্যাথমেটিক্যাল রুলস যে এরকম এ প্লাস বি এর ফুল মড হলে কাটা কাটা এর মড প্লাস বি মড হবে না।
এর মড মাইনাস বি এর মড হতে পারে। কোন সিচুয়েশনে? একমাত্র থিটা যখন 180 অর্থাৎ এ এবং বি দুটো ভেক্টরের মধ্যে যখন অ্যাঙ্গেল 180 হবে তবেই। কারণ দেখো 180 থিটা হলে তবে cos থিটা -1 হবে, cos থিটা -1 হলে a স্কয়ার -2ab + b স্কয়ার অর্থাৎ a - b এর হোল স্কয়ার হবে, তখন a - b টা কত হবে না আর মিনটা তখন কত হবে? a - b হবে। তবেই কিন্তু a + b এর ফুল মডের মিনটা কত হবে? a - b হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তাহলে তোমরা দুটো সিচুয়েশন এখানে দেখলে যে a + b এর ফুল মড ইকুয়াল টু a এর মড প্লাস b এর মড কখন? থিটা 0 ডিগ্রি। a + b এর ফুল মড ইকুয়াল টু a এর মড - b এর মড, সেটা কখন? না থিটা যখন 180 ডিগ্রি। তাহলে কি হলো যে কখন দুটো ভেক্টরকে কেমন ওরিয়েন্টেশনে রাখলে ম্যাক্সিমাম রেজাল্টেন্ট পাবো? সেম ডাইরেকশনে। আর কখন মিনিমাম রেজাল্টেন্ট পাবো? না একটা ভেক্টর যেদিকে আর একটা ভেক্টর হয়ে যাবে কি তার অপোজিট ডাইরেকশনে। বোঝা গেল? তার অপোজিট ডাইরেকশনে। তাহলে আমরা ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টরের কি পেয়ে গেলাম? ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এবার খেয়াল করো যে আর ম্যাক্স অথবা প্রথমে যদি আমি আর মিন লিখি তাহলে দেখো আর মিনটা কত? a - b। আর আর ম্যাক্সটা কত? a + b। তো কোনো কোয়ান্টিটি যদি আমি ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু পাই এর মানে কি বলতো? ওই কোয়ান্টিটির রেঞ্জ পাওয়া যায়। আমি একটা এক্সাম্পল তোমাকে দিয়েছিলাম। ধরো তুমি যদি দুই ধরনের সাইকেল রেসিং হয়, একটা স্লো সাইকেল রেসিং, একটা ফাস্ট সাইকেল রেসিং। মনে করো তুমি সব থেকে কম স্পিডে সাইকেল চালাতে পারো 1 কিমি/আওয়ার, ওর থেকে কম চালাতে পারবে না, চালালে পড়ে যাবে। আর মনে করো ম্যাক্সিমাম স্পিড হচ্ছে তোমার 20 কিমি/আওয়ার, যে ঘন্টায় 20 কিমি বেগে চালাতে পারো, ওর থেকে বেশি পারো না। তাহলে তোমার মিনিমাম স্পিড কত? 1, ম্যাক্সিমাম কত? 20। তাহলে আমি বলতেই পারি তোমার ভেলোসিটি রেঞ্জ হবে 1 থেকে 20-র মধ্যে, অর্থাৎ 1 অথবা 1-এর বেশি অথবা 20 কিংবা 20-র কম। অর্থাৎ তোমার স্পিড হবে মিনিমাম মানের সমান অথবা তার থেকে বেশি, অথবা ম্যাক্সিমাম মানের সমান অথবা তার থেকে কম। এটাই হচ্ছে তোমার রেঞ্জ। তাহলে আমি যদি এখানে দেখি যে যেটা রেজাল্ট্যান্ট ভেক্টর তার মিনিমাম মান কত? a - b। তাহলে রেজাল্ট্যান্ট ভেক্টর হয় মিনিমাম মানের সমান হবে অথবা তার থেকে বেশি হবে, আর ম্যাক্সিমাম মানের সমান হবে অথবা তার থেকে ছোট হবে, তাই না? এটা 1 কিমি/আওয়ারের সাথে কম্পেয়ার করো, আর এটা 20 কিমি/আওয়ারের সাথে কম্পেয়ার করো, আর এটা হচ্ছে তোমার স্পিড। তাহলে এই হচ্ছে কত? যে রেজাল্ট্যান্ট। তাহলে রেজাল্ট্যান্টের মান কি হতে পারে? a + b থেকে a - b এর মধ্যেই কিন্তু থাকবে। আর তুমি এর আগে দেখেছো থিটার রেঞ্জ কত? না থিটার মিনিমাম ভ্যালু কত ছিল? 0, আর ম্যাক্সিমাম ভ্যালু কত ছিল? 180। তাহলে থিটার ভ্যালু কত থেকে কতর মধ্যে হবে? 0 থেকে 180-র মধ্যে হবে। 0 থেকে 180। এই তো। তাহলে তোমার এরকম ভাবার কারণ নেই স্যার 0 ডিগ্রি হলে a - b না, এরকম না, ক্রস রিলেশন। থিটার মান 0 ডিগ্রি হলে আর এর মান দেখো ক্রস রিলেশন, a + b হবে। আর থিটার মান 180 হলে রেজাল্ট্যান্টের মান কত হবে? a - b। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে তোমার রেজাল্ট্যান্ট ভেক্টর। তো এবার এই জিনিসটা কিরকম কাজে লাগবে দেখো, তোমাকে যদি আমি এবার একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, তাহলে এক্সাম্পলটা একটু খেয়াল করবে। এক্সাম্পলটা একটু খেয়াল করবে। ধরো তোমাকে বলে দিল যে দুখানা ভেক্টর তোমাকে বলে দিয়েছে, সাপোজ আমি কোশ্চেন ফর্মেই তোমাকে এখানে দিচ্ছি। ধরো বলে দিল যে এ ভেক্টরটার মান 3 আর বি ভেক্টরটার মান হচ্ছে 2। তাহলে বললো এদের যে রেজাল্ট্যান্ট, মানে ধরো এদের যে আর বা রেজাল্ট্যান্ট এই ভেক্টরের কোন মান পসিবল নয়, মানে এদের দুজনকে যোগ করলে যে রেজাল্ট্যান্ট পাবো সেই রেজাল্ট্যান্টের কোন মান পসিবল নয়, এইটা তোমাকে বলতে হবে। দিয়ে তোমাকে ধরো অপশন দিল যে 1, অপশন 2 5, অপশন 3 4, অপশন 4 6। অপশন 5টা অপশন দিচ্ছি, মোর দ্যান 1 অপশন কারেক্ট হতে পারে, আর একটা বললো হয়তো হাফ। দেখো কোন মান পসিবল নয় রেজাল্ট্যান্ট। তোমাকে কিন্তু এখানে রেজাল্ট্যান্টের স্পেসিফিক মান জিজ্ঞেস করেনি, বলেছে এই যে 5টা মান দেখছো কোন মানগুলো পসিবল নয়। তো তুমি ভালোভাবেই জানো আর এর ম্যাক্সিমাম মান কত? a + b। মিনিমাম কত? a - b। তাহলে a + b থেকে a - b এর মধ্যে থাকবে। থিটার ভ্যালু 0 থেকে 180-র মধ্যে a + b এবং a - b এর মধ্যেই কিন্তু তোমার আর এর মানটা থাকবে। তাহলে দেখো আর এর ম্যাক্সিমাম মান কত? না হচ্ছে a + b। তাহলে আর ম্যাক্স a + b, অর্থাৎ 3 + 2 ইকুয়াল টু কত? 5। আর দেখো আর এর মিনিমাম মান কত? আর এর মিনিমাম মান হচ্ছে a - b, অর্থাৎ দেখো 3 - 2 ইকুয়াল টু 1। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে আর এর মানটা 5 থেকে 1-এর মধ্যে হবে। দিস ইজ দ্য রেঞ্জ। তাহলে 1 হতে পারে কখন? না তখন a - b অর্থাৎ থিটা 0। 5 হতে পারে যখন a + b অর্থাৎ থিটা 0, নিচেরটা কত? থিটা 180। এগুলো হতে পারে। তাহলে একটা হচ্ছে মিনিমাম মান আর 5টা ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমামের থেকে বেশি হবে না, মিনিমামের থেকে কম হবে না।
তাহলে দেখো কোন মানটা পসিবল নয়? এক পসিবল, হ্যাঁ এক পসিবল, এই যে, কারণ থিটা যখন 180 হবে তখন a মাইনাস বি হবে, এক হবে। 5 পসিবল, হ্যাঁ 5 দেখো পসিবল, কখন? যখন a প্লাস বি অর্থাৎ থিটা 0 ডিগ্রি হবে। 4 পসিবল, হ্যাঁ থিটার কোনো একটা ভ্যালুর জন্য যে 4 হবে, কোনো একটা ভ্যালুর জন্য থিটার 0 থেকে 180 এর মধ্যে, যে 1 আর 5 এর মধ্যে 4ও হতে পারে, 1 আর 5 এর মধ্যে 4ও তো আছে, কিন্তু 6 হবে কি না? 6 হবে। কেন? দেখো ম্যাক্সিমাম মানকে ওভারকাম করে যাচ্ছে, তাহলে এই মানটা কিন্তু পসিবল নয়। হাফ পসিবল কি? দেখো মিনিমাম রেজাল্টেন্টের মিনিমাম মান কত? 1, তাহলে মিনিমামের থেকে কি কম হতে পারে? না, তাহলে এই হাফ মানটাও 1 এর থেকে তো ছোট, তাহলে এটাও কিন্তু পসিবল নয়। বোঝা গেল? তাহলে এই হচ্ছে ভেক্টরের রেঞ্জ। তোমাকে কিন্তু এইভাবে কিন্তু ভেক্টরের রেঞ্জ দিয়ে কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাকে দিতে পারে। এবার আমরা চলো এখানে একটা কোশ্চেনে যাই। দেখো দুটো ভেক্টরের মান দেওয়া আছে, খেয়াল করো। এ ভেক্টরের মান হচ্ছে 6 আর বি ভেক্টরের মান হচ্ছে 3। if their resultant is perpendicular to the small vector then angle between a and b, তাহলে a আর b এর মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে? ভালো করে খেয়াল করো। এ ভেক্টরের মান কত? 6, বি ভেক্টরের মান কত? 3। বলে স্মলার ভেক্টর কোনটা? বি ভেক্টর, দিস ইজ দ্য স্মলার ভেক্টর, তাই না? তাহলে বি ভেক্টর হচ্ছে স্মলার, তাহলে রেজাল্ট্যান্ট কি বলেছে? স্মলার ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার, তাহলে বলেছে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে। তো তুমি এখানে খেয়াল করো, যদি কোশ্চেনটা এখানে দেখা যায়, সাপোজ আমি এখানে এ ভেক্টর রাখছি, এটা হচ্ছে মনে করো এ ভেক্টর, তাহলে এই এ ভেক্টরের মানটা কত বলা আছে? এ ভেক্টরের মান হচ্ছে তোমার, সরি এটাকে ধরো আমি বি ভেক্টর রাখছি, একটা স্মলার একটা ভেক্টর, তাহলে এটা মনে করো বি ভেক্টর, তাহলে বি ভেক্টরের এর মানটা হচ্ছে কত না 6। এবার বলেছে রেজাল্ট্যান্ট পারপেন্ডিকুলার টু দ্য স্মলার ভেক্টর, তাহলে স্মলার কে বি ভেক্টরটা হচ্ছে 3, তাহলে স্মলার ভেক্টর কে বি, তাহলে রেজাল্ট্যান্টটা কি বলছে না স্মলার ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার। এই দেখো খেয়াল করো এখানে স্মলার ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার, দিস ইজ দ্য রেজাল্ট্যান্ট আর। এই যে এটা হচ্ছে আর, এবং এই আর এর এটা হচ্ছে আর, বোঝা গেছে? এটা হচ্ছে আর, ঠিক আছে। এবার দেখো যে যদি এটা আর হয় তাহলে এবার তুমি আমাকে বলো এ ভেক্টর কোনটা হবে? এ ভেক্টর কোনটা হবে? তো এবার তুমি বলবে স্যার এখানে একটা প্যারালেলোগ্রাম ড্র করুন, তাহলে এইটা হবে কি এ ভেক্টর, এটা হবে এ ভেক্টর। আরে এইটা কখনো এ ভেক্টর সম্ভব? কারণ রেজাল্ট্যান্ট আর কর্ণটা ডায়াগোনালটা সবসময় কি হয়? রেজাল্ট্যান্ট। কিন্তু রেজাল্ট্যান্ট কি বলেছে? বি এর সাথে পারপেন্ডিকুলার স্মল এর সাথে, তাহলে এনি হাও আর কে তোমাকে ডায়াগোনালে কনভার্ট করতে হবে, কারণ প্যারালেলোগ্রামের ডায়াগোনাল বরাবর সবসময় কি থাকে? রেজাল্ট্যান্ট। তাহলে এখানে রেজাল্ট্যান্টটা কি ডায়াগোনাল হলো না এ ভেক্টরটা ডায়াগোনাল হয়ে গেল? এ ভেক্টরটা, তাহলে রেজাল্ট্যান্ট যে হবে শেষ থাকবে সবসময় কোন বরাবর? ডায়াগোনাল বরাবর। তাহলে ছবি কিন্তু এরকম কিন্তু হবে না, তোমাকে এনি হাও রেজাল্ট্যান্ট আর কে কোন প্যারালেলোগ্রামের ডায়াগোনাল তোমাকে বানাতে হবে। তাহলে কিভাবে বানাবে চলো দেখা যাক। তাহলে কিভাবে বানাবে? এই যে এবার তুমি খেয়াল করো, যদি আমি এ ভেক্টরটাকে এইদিকে আঁকি, সাপোজ ধরো এ ভেক্টরটাকে এইদিকে আঁকলাম, তাহলে এটা কি এ ভেক্টর, এবং এই এ ভেক্টরের মান কত না এই এ ভেক্টরের মান হচ্ছে তোমার 6। দেখো এ ভেক্টরের মান হচ্ছে 6। এবার খেয়াল করো তো এইখান থেকে যদি আমি এবার প্যারালেলোগ্রাম ড্র করি, এই দেখো, ঠিক আছে। তাহলে দেখো সমান্তরিকের বিপরীত বাহু এটা 3 হলে এটাও কত হবে? 3 হবে। আর এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি বলেই দিয়েছে, আমাকে কি চাই? এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল, তাহলে আমি এটাকে থিটা ধরে নিলাম। বলতো এ এবং বি এর মধ্যে অ্যাঙ্গেল কত? থিটা না 90 প্লাস থিটা? 90 প্লাস থিটা। তো আমি যদি খুব সিম্পলি থিটা বের করে নিতে পারি, তার সাথে 90 যোগ করে দিলে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটাও আমার বেরিয়ে যাবে। তো তুমি এই অ্যাঙ্গেলটা খেয়াল করো, এটাও 90, কারণ এইটা যদি 90 হয় অল্টারনেট অ্যাঙ্গেল বা একান্তর কোণ, এটাও কত হবে? 90। তাহলে এই যে ট্রায়াঙ্গেল যেটা আমি ডট দিচ্ছি, যে উপরের ট্রায়াঙ্গেলটা, এটা কি একটা সমকোণী ত্রিভুজ? তাহলে সাইন থিটা কস থিটা লম্ব বাই ভূমি এইসব রুলস খাটবে এখানে। তাহলে তুমি দেখো খুব সিম্পলি থিটা রেসপেক্ট এটা কি লম্ব, আর এটা কি ভূমি, আর এটা কি অতিভুজ। তাহলে তুমি ট্যান থিটা বের করতে যাবে না, কেন বলো তো? আমার টার্গেট থিটা, আমি যে কোনো ফর্মে থিটা বের করতে, ট্যান থিটা বের করতে গেলে লম্ব হবে 3, ভূমি কে? রেজাল্ট্যান্ট। তো রেজাল্ট্যান্টের মান বলা আছে? নেই, নেই। তাহলে তুমি থিটা কি করে বের করতে পারবে? দেখো অতিভুজের মান বলা আছে, সেটা হচ্ছে a = 6, ওই ট্রায়াঙ্গেল। তাহলে এখানে সিম্পলি তুমি ট্যান থিটা করবে না, সাইন থিটা করো, কারণ আমরা জানি সাইন থিটা মানে লম্ব আর অতিভুজের খেল, লম্ব বাই অতিভুজ। দেখো দুটোই মান বলা আছে, সাইন থিটা তুমি পেয়ে যাবে। তাহলে দেখো সাইন থিটা, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত হবে না 3/6, আর 3/6 মানে কত? হাফ। হাফ মানে থিটা ইকুয়াল টু হচ্ছে তোমার 30 ডিগ্রি। তাহলে বলো অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস কত? 30 না অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি কত ডিগ্রি? 90 প্লাস থিটা,
নট থিটা 90 প্লাস থিটা, তাহলে কত হলো 90 প্লাস থিটা মানে হচ্ছে 30 ডিগ্রি ইকুয়াল টু কত হয়ে যাবে 120 ডিগ্রি। দিস ইজ দ্য আনসার 120 ডিগ্রি, দিস ইজ দ্য আনসার। বোঝা গেছে? এই হচ্ছে তোমার উত্তর হলো। তাহলে আমরা কি দেখলাম, প্যারালেলোগ্রাম ল। দেখো এখানে রেজাল্টেন্টটা কি হয়ে গেছে, ডায়াগোনালে কনভার্ট হয়েছে। তাহলে এই ধরনের ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু তোমাকে কোশ্চেন দেবে, ঠিক আছে? চলো আমরা নেক্সট কোশ্চেনে যাব। আমাদের একটা নেক্সট কোশ্চেনে যাই। কি বলেছে, রেন ইজ ফলিং ভার্টিক্যালি উইথ এ স্পিড অফ 16 মিটার পার সেকেন্ড। তাহলে বৃষ্টি উপর থেকে নিচে 16 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে। এবার বলেছে উইন্ড স্টার্টস ব্লোয়িং আফটার সাম টাইম উইথ এ স্পিড অফ 12 মিটার পার সেকেন্ড ইন ইস্ট টু ওয়েস্ট ডিরেকশন। তাহলে বৃষ্টি পড়ছে কোন দিকে, ইস্ট থেকে ওয়েস্ট ডাইরেকশনে বৃষ্টি পড়ছে। বলেছে ইন হুইচ ডাইরেকশন শুড আ বয় ওয়েটিং অ্যাট বাস স্টপ হোল্ড হিজ আমব্রেলা। তাহলে কোন ডাইরেকশনে ছাতা ধরলে কোন একটা বালক যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে তাহলে সে ভিজে যাবে না। বুঝলেন? দেখো তুমি যদি নর্মালি যদি বৃষ্টি উপর থেকে নিচে পড়ে আর যদি কোনো বাতাস না বয় তাহলে কি হবে, ছাতা তুমি এভাবে ধরে রাখবে, ছাতার স্ট্যান্ডটাকে ভার্টিক্যালের সাথে, তাহলে অ্যাঙ্গেল কত হবে 0 ডিগ্রি। এবার তুমি তোমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে এক্সপিরিয়েন্স করে থাকবে, যদি বৃষ্টি তো সবসময় উপর থেকে নিচেই পড়বে, কিন্তু যদি তুমি দেখো যে বাতাস বইছে তাহলে তুমি দেখা যাচ্ছে উপর থেকে এরকম ছাতা ধরে বসে আছো, বৃষ্টি উপর থেকে নিচে পড়ে, তাহলে আমি ছাতা উপরের দিকে ধরবো, তাহলে বৃষ্টি থেকে ভিজবো না। হঠাৎ দেখলে বাতাস বইতে শুরু করেছে, তুমি উপর থেকে এইভাবে এখনো ছাতা এইভাবে ধরে আছো, আর দেখা যাচ্ছে একসময় পাশ থেকে ছাট লেগে তোমার পুরো মেকআপ ধুয়ে দিয়েছে, তোমার মুখ আধার কার্ড হয়ে গেছে। এরকম হয়ে যেতে পারে, এরকম হয়তো। তাহলে যদি বৃষ্টিও থাকে তার সাথে সাথে যদি বাতাসও থাকে তাহলে কিন্তু তুমি যদি উপরে ছাতা ধরো তুমি কিন্তু ভিজে যাবে। তাহলে কোন ডাইরেকশনে তোমাকে ছাতা ধরতে হবে সেই প্র্যাকটিক্যাল ডেইলি লাইফের উপরে কিন্তু এই হচ্ছে কোশ্চেনটা। বোঝা গেল? তো এবার দেখো আমরা যেগুলো তোমার স্পেসিফিক ডাইরেকশন, সেই ডাইরেকশন জিওগ্রাফিক্যাল ডাইরেকশন গুলো একটু দেখে নেব। যে এইটাকে কি বলা হয়, এটা হচ্ছে তোমার ইস্ট ডাইরেকশন, আর এটা হচ্ছে কি ওয়েস্ট ডাইরেকশন। আমরা সবাই জানি, ঠিক আছে? এটা হচ্ছে ইস্ট আর এটা হচ্ছে ওয়েস্ট। এবার দেখো কি বলেছে, রেন ইজ ফলিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তাহলে বৃষ্টি কোন দিকে পড়ছে, এই দিকে পড়ছে। এই দেখো রেন ইজ ফলিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তাহলে এটা কি বলো, এটা হচ্ছে রেনের ভেলোসিটি বা ভেলোসিটি অফ রেন। তাহলে এই মানটা কত, এই মানটা তোমাকে বলে দিয়ে 16। এই যে দিস ইজ দ্য ভেলোসিটি অফ রেন ভার্টিক্যালি ডাউন। তারপরে দেখো বলেছে ওয়েন্ড স্টার্টস ব্লোয়িং ফ্রম ইস্ট টু ওয়েস্ট ডাইরেকশন। ইস্ট টু ওয়েস্ট ডাইরেকশন কোন দিকে, এই দিকে, ইস্ট থেকে ওয়েস্টের দিকে। তাহলে এই দিকে কি হচ্ছে, বাতাস বইছে। তাহলে বাতাসের যে ভেলোসিটি, ভেলোসিটি অফ উইন্ড আমি VW দিলাম, তো সেটা কত 12 মিটার পার সেকেন্ড। আর যে বালক যে বয় দাঁড়িয়ে আছে কোথায়, এই জায়গায়, এই যে পয়েন্টে, এই পয়েন্ট দিয়ে আমি বালককে ইন্ডিকেট করছি। তাহলে দেখো একদিকে বৃষ্টির বেগ, বালক কিন্তু কিসে আছে, রেস্টে আছে। এখানে বৃষ্টিকে অবজার্ভ করছে কে, বয়। তাহলে অবজারভার কিসে, রেস্টে। এখানে মাথায় রাখবে যে অবজারভার যিনি অবজারভার তিনি কিন্তু এখানে রেস্টে আছেন, মাথায় রাখবে। তাহলে দেখো, তাহলে তুমি এবার বলো বৃষ্টির নেট ভেলোসিটি কোন দিকে হবে, আর রেজাল্ট্যান্ট ভেলোসিটি। নেট মানে কি, রেজাল্ট্যান্ট। তাহলে আমরা রেজাল্ট্যান্ট ড্র করা জানি। তাহলে অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ছে উপর থেকে নিচের দিকে, কিন্তু বাতাসের বেগ যেহেতু এদিকে আছে, তাহলে একদিকে বৃষ্টির বেগ রেনের, আর একদিকে ওয়েন্ডের বেগ, তাহলে তার রেজাল্ট্যান্ট ডাইরেকশনে কি পড়বে, এই দেখো রেজাল্ট্যান্ট ডাইরেকশনে বৃষ্টি পড়বে। তাহলে বৃষ্টি পড়বে কোন ডাইরেকশনে, এই ডাইরেকশন। এইখান থেকে মনে হবে যে বৃষ্টি পড়ছে, এইখান থেকে। তাহলে ছাতাও, এইখানে যে বালক আছে ওকে ছাতা ধরতে হবে কোন দিকে, উপর দিকে না, দিস ইজ দ্য ভার্টিক্যাল লাইন। উপর দিকে ছাতা ধরতে, উপর দিকে যদি ছাতা ধরে তাহলে এই দিক থেকে এসে তোকে ভিজিয়ে দিবে। তাহলে যে দিক থেকে বৃষ্টিটা পড়ছে বলে বালকের মনে হচ্ছে ওই দিকেই কিন্তু ছাতা ধরতে হবে। তাহলে এই দেখো ছাতা ধরতে হবে এই ডাইরেকশনে, ছাতার এইটা হ্যান্ডেল, এই দেখো এই ডাইরেকশনে কিন্তু ছাতা ধরতে হবে। এই যে বোঝা গেল? তাহলে এই ডাইরেকশনটা খেয়াল করো, এটা কি, এটা হচ্ছে ইস্ট ডাইরেকশন, আর এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন, তাই না? তাহলে ছাতা তোমাকে প্রত্যেকটা অপশনে বলেছে দেখো উইথ ভার্টিক্যাল টুয়ার্ডস ইস্ট। তাহলে ভার্টিক্যালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরতে হবে, তাহলে আমি এই অ্যাঙ্গেলটা ধরে নিলাম ভার্টিক্যালের সাথে। দেখো প্রত্যেকটা কোশ্চেনে বলেছে ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল কত, ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল কত, তাহলে আমাকে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। ভার্টিক্যালের সাথে ছাতার অ্যাঙ্গেল এইটা থিটা। এখন তুমি খেয়াল করো, ওইটা থিটা হলে ওইখান থেকে তো থিটা ক্যালকুলেট করতে পারবো না, এখান থেকে ক্যালকুলেট করতে পারবো। দেখো এইটা 12 হলে সামান্তরিকের বিপরীত বাহু, এটাও কত 12, আর এটা কত আছে, এটা হচ্ছে 16। এই যে ভেলোসিটি অফ রেন, এটা হচ্ছে 16। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত হবে, তুমি আমাকে বলো যে ট্যান থিটা ইকুয়াল টু 12/16। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 4 দিয়ে কাটলে হবে কত, 3/4। যা
স্যার ট্যান থিটা ইকুয়াল টু √3, 1/√3, ট্যান থিটা ইকুয়াল টু 0 অথবা ট্যান থিটা ইকুয়াল টু 1 আসলে তো আমরা থিটার মান বের করতে পারতাম। তাহলে এইটা আবার কি করে বের করবো? দেখো এই মানগুলো বের করার জন্য তোমাকে একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স ট্রায়াঙ্গেল তোমাকে দেখতে হবে। এখানে খেয়াল করো যে এখানে একটা ট্রায়াঙ্গেল আছে। এই ট্রায়াঙ্গেল কেমন ট্রায়াঙ্গেল? না, দিস ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো এই ছবিটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এর একটা অ্যাঙ্গেল হচ্ছে 37 ডিগ্রি, যে কোনো একটা অ্যাঙ্গেলকে, এইটাকে অথবা নিচেরটাকে 37 ধরো, তাহলে এটা কত হবে? অবভিয়াসলি 53 ডিগ্রি হয়ে যাবে। তাহলে দেখো 37 + 53, 90 আর 90 কত হলো? 180। বোঝা গেছে? এই ট্রায়াঙ্গেলের একটা বাহুর দৈর্ঘ্য 3, আর একটা 4, আর একটা 5। বলো অতিভুজ কোনটা? এইটা। তাহলে সব থেকে অতিভুজ যেটা বড় সেটা হবে কত? 5। 3 আর 4 এর মধ্যে কনফিউজ। দেখো যেটা 37 ডিগ্রির প্রথমে কি আছে? 3, ঠিক তার সামনের বাহুটা খেয়াল করো, সামনের বাহুটা ওইটা হবে 3 আর এইটা হবে 4। 37 এর সামনের বাহুটা হবে 3 আর এটা হবে 4, আর অতিভুজ সবসময় 5। তাহলে এখান থেকে তুমি যে কোনো মান, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে sin 37 কত, sin 53 কত, তারপরে tan 37, tan 53, এভরিথিং তুমি বুঝতে পারবে। তাহলে এখানে তুমি খেয়াল করো, দেখো তো tan 37 কত হবে? তাহলে আমি থিটা কনসিডার করছি কাকে? এখানে 37 কে। এই যে এইটা থিটা হলে লম্বকে 3, ভূমিকে 4, অতিভুজকে 5। তাহলে তুমি tan 37 মানে লম্ব বাই ভূমি, তাহলে 3 বাই কত হবে? 3/4। যদি আমি বলি tan 53 কত হবে বলো? দেখো 53 সাপেক্ষে লম্বকে 4, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি মানে কত হবে? 4/3। বোঝা গেছে? তাহলে আমার এখানে কি আছে? 3/4। তাহলে বলো 3/4 মানে কত? 3/4 মানে tan 37। তাহলে তুমি বলো থিটা ইকুয়াল টু কত হবে? না, থিটা ইকুয়াল টু হবে দ্যাট ইজ 37 ডিগ্রি, তাই না? তাহলে তোমাকে বলেছে ছাতা কোন দিকে ধরতে হবে। তো বৃষ্টি যদি বাতাস না থাকতো তাহলে বৃষ্টি সরাসরি উপর থেকেই পড়তো, তাহলে ছাতাটাকে এইভাবে বাঁকিয়ে না ধরে উপরে ধরলেই হতো ভার্টিক্যালের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে। কিন্তু বৃষ্টির বেগের কারণে, বাতাসের বেগের কারণে আর বৃষ্টির বেগের কারণে রেজাল্ট্যান্ট ডাইরেকশনে বৃষ্টিটা পড়বে কখন? যখন অবজারভার, বালক যে এখানে দাঁড়িয়ে আছে, যে বৃষ্টিকে অবজার্ভ করছে, সে রেস্টে থাকবে, সেই সময় কিন্তু রেজাল্ট্যান্ট ডাইরেকশনে পড়বে। আর অবজারভার যদি মুভ করে যায় তাহলে সেটা কিন্তু রিলেটিভ ভেলোসিটির প্রবলেম। তার প্রবলেম যখন আমি রিলেটিভ ভেলোসিটি করাবো তখন কিন্তু তোমাকে করাবো। বোঝা গেছে? তাহলে দেখো থিটা কত? 37 ডিগ্রি। তাহলে এবার তোমাকে বললো যে ছাতা কোন দিকে ধরতে হবে। এবার তুমি খুব ক্যাজুয়ালি বলে দিলে, তাহলে এটা ইস্ট আর এটা তো ওয়েস্ট ডাইরেকশন, এদিকে তুমি খুব ক্যাজুয়ালি বলে ছাতা ভার্টিক্যালের সাথে স্যার থিটার মান 37 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরতে হবে। তো ছাতা তো ভার্টিক্যালের সাথে 37 ডিগ্রি মানে এদিকেও হতে পারে, এদিকেও 37 ডিগ্রি, দেখো এদিকেও হতে পারে, এইভাবে ছাতা ধরতে হতে পারে। তাহলে কোনটা? কোন দিক? না, তুমি বলবে যে এ দেখো এদিকটা ইস্ট আর এদিকটা ওয়েস্ট। তাহলে ভার্টিক্যালের সাথে 37 ডিগ্রি অ্যাঙ্গেলে কার দিকে? ইস্টের দিকে, নট ওয়েস্ট। তাহলে 37 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ ভার্টিক্যাল টুয়ার্ডস ইস্ট, ভার্টিক্যালের সাথে কোন দিকে ছাতা ধরতে হবে? ইস্টের দিকে। দেখো ইস্টের দিকে, আর এইদিকে হলে কোন দিকে হতো? ওয়েস্টের দিকে, কারণ এদিকে কি আছে? ওয়েস্ট আছে। তাহলে তোমার উত্তর কি হবে? 37 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ ভার্টিক্যাল টুয়ার্ডস ইস্ট, আর অবজারভার কিসে থাকবে? রেস্টে থাকলে তবেই কিন্তু রেজাল্ট্যান্ট ডাইরেকশনে কিন্তু তোমার বৃষ্টি পড়বে, আদারওয়াইজ ওই প্রবলেম কিন্তু হয়ে যাবে রিলেটিভ মোশনের প্রবলেম। বোঝা গেছে? যাও এবার আমরা আমাদের নেক্সট প্রবলেম দেখব। এই যে প্রবলেমটা দেখছো এটা স্যার AC ভার্মার প্রবলেম। তো এই প্রবলেমটা আমরা একটু ডিল করার চেষ্টা করি। তো এইখানে কি বলেছে দেখো, সি ভেক্টর হচ্ছে এ এবং বি এর রেজাল্ট্যান্ট। এ আর বি কে যোগ করলে সি। তাহলে বলেছে সি ইজ অলওয়েজ গ্রেটার দ্যান এ, তাহলে সি সবসময় এর থেকে বেশি হবে। সি ইজ, ইট ইজ পসিবল টু হ্যাভ, এটা পাওয়া সম্ভব যে সি এর থেকে ছোট, বি এর থেকেও ছোট, এটা পাওয়া সম্ভব, পসিবিলিটি আছে, এটা বলেছে। তারপরে বলেছে দেখো সি ইজ অলওয়েজ ইকুয়াল টু এ প্লাস বি, আর একটা বলেছে সি ইজ নেভার ইকুয়াল টু এ প্লাস বি। কোনটা কারেক্ট হবে? খুব সিনসিয়ারলি তুমি দেখবে। তুমি দেখো এ আর বি যে দুটো ভেক্টরকে যোগ করে আমরা রেজাল্ট্যান্ট সি পাচ্ছি, সেই দুটো ভেক্টরের ভিতরে কোনো অ্যাঙ্গেল কিন্তু দেওয়া নেই। অর্থাৎ অ্যাঙ্গেল তুমি এ আর বি এর মধ্যে যা খুশি ধরে নিতে পারো 0 থেকে 180 এর মধ্যে। ভেক্টরের যে অ্যাঙ্গেলের রেঞ্জ 0 থেকে 180 এর মধ্যে যা খুশি তুমি ধরে তুমি উত্তর করতে পারবে। তাহলে তুমি এই অপশন, এই কোশ্চেনটা কিভাবে ডিল করবে? তোমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে 4টে স্টেটমেন্টের মাধ্যমে, তোমাকে 3খানা স্টেটমেন্টকে ভুল প্রমাণ করতে হবে। এই টেম্পারমেন্টে তোমাকে এই কোশ্চেনটা কিন্তু সলভ করতে হবে, আদারওয়াইজ তুমি সলভ করতে পারবে না। দেখো আমরা এখানে মনে হচ্ছে যে সি ইকুয়াল টু এ প্লাস বি, তার মানে সি তো এ এবং বি দুজনের থেকেই বড় হবে, কারণ এ আর বি কে যোগ করে সি আসছে। না, দিস ইজ নট দ্য ভেক্টর ওয়ার্ল্ড, ইট ইজ স্কেলার ওয়ার্ল্ডে কারেক্ট। 30 আর 20 কে ভেক্টরিক্যালি যোগ করলে 10ও হতে পারে, হ্যাঁ 10ও হতে পারে, কিন্তু স্কেলার ভাবে 30 আর 20 কে যোগ করলে কত? 50। না, সবসময় যে সি এ আর বি এর থেকে বড় হবে তা নাও হতে পারে, ছোট হয়ে যেতে পারে। তোমাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তো আমি কোন টেম্পারমেন্টে এই কোশ্চেন সলভ করবো বলেছি? আমাকে 4খানা স্টেটমেন্ট দিয়েছে, অ্যাটলিস্ট 3খানা স্টেটমেন্ট আমাকে ভুল প্রুভ করতে হবে, প্রমাণ করতে হবে। আমি সেই ভুল প্রমাণের দিকে যাব। ধরো আমি ধরে নিলাম যে এ ভেক্টরের মান হচ্ছে
30 হতেই পারে, কারণ মান বলেন আমি ধরতে পারি, আর বি ভেক্টরের মান হচ্ছে 20। বোঝা গেল? এবার তুমি দেখো, যদি আমি দেখি নাম্বার 1, ধরো থিটা হচ্ছে 0 ডিগ্রি, তাহলে বলো তো এখানে রেজাল্ট্যান্ট কে সি, তাহলে সি অর্থাৎ আর রেজাল্ট্যান্ট, তাহলে কত হবে? থিটা 0 হলে কি হয়? এ প্লাস বি, তাহলে সি এর মান এ প্লাস বি, 30 প্লাস 20 ইকুয়াল টু 50। আবার যদি দেখো থিটার মান 180 ডিগ্রি হয়, তাহলে রেজাল্ট্যান্টের মান কি হবে বলো? এ মাইনাস বি, অর্থাৎ এই ফর্মে আসবে, তাহলে 30 মাইনাস 20 ইকুয়াল টু 10। বোঝা গেছে? তো তুমি দেখো কি বলে, সি ইজ অলওয়েজ গ্রেটার দ্যান এ, সি ইজ অলওয়েজ গ্রেটার দ্যান এ, তাই বলেছে না? দেখো এই জায়গাটায়, এই যে দ্বিতীয় অপশনে দেখলে, দেখো সিটা, সি এর মান কত? 10, আর এর মান কত ধরেছিলে? 30। তাহলে এখানে দেখো সি এর মানটা এর মানের থেকে কি হয়ে গেল? ছোট হয়ে গেল। কিন্তু কি বলে, সি ইজ অলওয়েজ গ্রেটার দ্যান এ, তাহলে এটা কি পসিবল? কারণ আমি যদি এরকম একটা এক্সাম্পল নিই যে এর মান 30, আমি ভুল প্রমাণ করতে হবে, যা খুশি নিতে পারি, আমার কোনো বাউন্ডেশন নেই। তাহলে এর মান 30, বি এর মান 20, আর যদি এ আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 180 হয়, তাহলে সি এর মান কত? এ মাইনাস বি 10। অর্থাৎ সেই অবস্থায় সিটা দেখো এর থেকে ছোট হয়ে যাবে। কিন্তু এরা কি বলেছে? অলওয়েজ গ্রেটার দ্যান। না, এটা ভুল স্যার, আপনি এটা ভুল বলেছেন, 1 নম্বর অপশন। কারণ থিটা 180 হলেই সি হয়ে যাবে এর থেকে ছোট, তাহলে এই অপশন অলওয়েজ গ্রেটার দ্যান, না, এটা কখনোই সম্ভব নয়। তারপরে দেখো আমরা সিডি অপশনটা একটু চেক করে নিই। তারপরে কি বলেছে দেখো, সি ইজ অলওয়েজ ইকুয়াল টু এ প্লাস বি। তা কেন হতে যাবে? সিটা এ প্লাস বি এর সাথে অলওয়েজ কেন হতে যাবে? কারণ এখানে কি কোনো থিটার স্পেসিফিক ভ্যালু 0 বলে দিয়েছি? অনলি সি তখনই এ প্লাস বি এর সাথে সমান হবে অনলি কোন ভ্যালুর জন্য? যখন থিটা 0 ডিগ্রি, একমাত্র এই অবস্থায়। ভেক্টরের ভিতরে অ্যাঙ্গেল তো ফিক্সড করেনি, তাহলে আমি কেন 0 ধরতে যাব দিয়ে বলবো অলওয়েজ ইকুয়াল টু এ প্লাস বি? না, থিটার ভ্যালু 0 থেকে যদি 180 হয়ে যায়, এ প্লাস বি থাকবে না, সি কি হয়ে যাবে? এ মাইনাস বি হয়ে যাবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে কিন্তু তুমি অলওয়েজ ইকুয়াল টু, এই হার্ড ল্যাঙ্গুয়েজ তুমি ইউজ করতে পারো না। তারপরে খেয়াল করে, সি ইজ নেভার ইকুয়াল টু এ প্লাস বি। আরে বাপ, নেভার ইকুয়াল টু, স্যার যদি থিটার মান 0 হয়, তাহলে সিটা তো এ প্লাস বি এর সাথেই সমান, তাহলে আপনি বলছেন নেভার ইকুয়াল টু, তো 0 কি ভেক্টরের ভিতরে অ্যাঙ্গেল হতে পারে না? হ্যাঁ পারে। তাহলে থিটা যখন 0 হবে, সি তখন এ প্লাস বি এর সাথে সমান হয়ে যাবে, তাহলে নেভার ইকুয়াল টু বলছেন, তার মানে আপনার এই কথাটা ভুল। তারপরে দেখো কি বলেছে, ইট ইজ পসিবল টু হ্যাভ সি লেস দ্যান এ অর সি লেস দ্যান বি। তাহলে এটা পাওয়ার পসিবিলিটি, কোনো হার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করেনি। দেখো তুমি এই এক্সাম্পলটা দেখো, এখানে খেয়াল করো, এই যে এক্সাম্পলটা তো প্র্যাকটিক্যাল এক্সাম্পল, তাহলে এখানে খেয়াল করো তো সিটা কত? সি ইজ ইট ইজ পসিবল টু হ্যাভ সি ইজ লেস দ্যান এ এন্ড সি ইজ লেস দ্যান বি, এইটা বলেছে পসিবল। চলো তোমাকে আমি একটা এক্সাম্পল দিই, আমি বি অপশনটাকে একটু এক্সাম্পল দিই। ধরো আমি ধরলাম এ এর মান হচ্ছে 22 আর বি এর মান ধরলাম 20। এবার মনে করো থিটা মনে করো 180 ডিগ্রি, যদি এরকম সিচুয়েশন হয়, তাহলে সি ইকুয়াল টু কত হবে বলো? এ মাইনাস বি। তাহলে সি কত হবে? 22 মাইনাস 20, অর্থাৎ কত? 2। তাহলে দেখো সিটার মান কত? 2। তাহলে তুমি এখানে দেখতে পেলে এ এর মান 22, বি এর মান 20, আর সি এর মান হচ্ছে 2। তাহলে দেখো এই এক্সাম্পলে সি এর মানটা এর থেকেও ছোট হতে পারে, পসিবিলিটি আছে, অথবা সি এর মানটা দেখো বি এর থেকেও ছোট হতে পারে, কারণ বি এর মান 20, সি এর মান 2। তাহলে একটা পসিবিলিটি আছে। যদি বলতো মাস্ট লেস দ্যান এ লেস দ্যান বি, তাহলে কিন্তু এই স্টেটমেন্ট ভুল হয়ে যেত। বোঝা গেল যে পসিবিলিটি আছে। হ্যাঁ, কখন আছে? না, থিটার মান 180 হলে সি এ মাইনাস বি, তাহলে সি তখন, আর এ এর মান 22, বি এর মান 20, এরকম একটা সিচুয়েশন আমি জেনারেট করতেই পারি। তাহলে পসিবিলিটি আছে না নেই? হ্যাঁ, অবভিয়াসলি পসিবিলিটি আছে। তাহলে এই উত্তরটা কোনটা হবে? এইটা। দিস ইজ অপশন ট্রু, দিস অপশন ইজ ট্রু। বোঝা গেছে? তো আমাদের এই যে ভেক্টর আমরা দেখলাম আজকে, কি মেনলি প্যারালালোগ্রাম ল অফ ভেক্টর এডিশন, আর আমরা বেশ কিছু প্রবলেম এখানে কিন্তু করলাম। তো এই ভেক্টরের পিডিএফ যে লেকচার তোমরা কোথায় পাবে? না, এই লেকচার তোমরা আমার ইউটিউব চ্যানেল অন একাডেমি যে ডেসক্রিপশন আছে সেখানে চলে যাবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখানে যাবে, ওই লিঙ্কে ক্লিক করলেই অন একাডেমি অফিসিয়াল বলে টেলিগ্রাম চ্যানেল খুলে যাবে, সেখানে কিন্তু এই ভেক্টরের লেকচার আপডেট পুরো করা থাকবে, পিডিএফ আপলোড করা থাকবে। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। তো তোমরা খুব সুন্দরভাবে এই নোটগুলো কিন্তু করতে থাকবে, এবং যেই মেন বলো নিট বলো সবকিছু কিন্তু এই কনসেপ্টের উপরেই তোমার ক্র্যাক হয়ে যাবে। তো দেখা হবে আমাদের পরের ক্লাসে। গাতে রহো, মুস্কুরাতে রহো, হাসতে রহো। থ্যাংক ইউ, জয় হিন্দ।